মুখটা তো আমারই, কিন্তু আয়নায় তাকিয়ে মনে হলো আমি কে? অভিব্যক্তিগুলো বদলাচ্ছে নিজের ইচ্ছে মতো। কে যেন ভেতর থেকে হাসছে, আর আমি কাঁদছি। ডায়েরির পাতায় লেখা ছিল, যদি মুখ বদলায়, আয়নাটাকে ভেঙে দাও। ভেঙে দিলাম আয়না, কিন্তু ছায়া তো যায়নি। ও এখন টিভির স্ক্রিনে, ফোনের ক্যামেরায়, এমনকি জানালার কাছে। আমি পালাতে চাই, কিন্তু আমার পা আমার কথা শোনে না। ওর মুখ আমার মুখ হয়ে গেছে। তুমি যদি আয়নায় তাকাও, সাবধানে থেকো। কারণ ও এখন মুখ খুঁজছে, পরবর্তী মুখ হতে পারে তোমার। রাত তখন 2:30। জানালার ফাঁক গলে চাঁদের আলো ঘরের মেঝেতে পড়ে রহস্যময় ছায়া তৈরি করছিল। আমি নিঃশব্দে দাঁড়িয়েছিলাম আয়নার সামনে, হঠাৎ করেই যেন নিজের মুখটা দেখতে ইচ্ছে হলো। কিন্তু আয়নায় আমি যেটা দেখলাম, সেটা আমি ছিলাম না। আমার চোখ দুটো বিশাল বড়, ঠোঁটের কোণে অদ্ভুত এক বক্র হাসি, যা আমি কোনোদিন করিনি। মুখের পেশিগুলো এমনভাবে টানটান হয়ে উঠেছিল যেন কারো ইচ্ছেমতো মুখটা বিকৃত করে দেওয়া হয়েছে। এই আমি তো না। আমার মুখ দিয়ে শুধু এতটুকুই বের হলো, আর শরীর কাঁপতে লাগলো ঠান্ডা ভয়ে। আমি যতই চোখ সরাতে চাই, আয়নায় সেই মুখটা ততই গভীরভাবে তাকিয়ে থাকে আমার দিকে। ঠিক যেন সে আমার প্রতিটি ভাব, প্রতিটি স্নায়ুর ওপর অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আমার মুখ এমন হচ্ছে কেন? আমি কাঁপা গলায় ফিসফিস করে বলি। উত্তর আসে না, কিন্তু আয়নার ভেতরের আমি। সে হঠাৎ চোখ মেলে হাসে। না, ওটা হাসি ছিল না, একটা শয়তানির ইঙ্গিত ছিল সেখানে। সেই রাতেই শুরু হলো পরিবর্তন। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গালের বাপাশে হালকা নীলচে ছাপ, যেন কেউ গভীর রাতে চিমটি কেটেছে। আর মুখটা, আয়নায় তাকিয়ে দেখি আমার ঠোঁটের এক পাশে হালকা টান পড়েছে, যেন হাসি আটকে আছে, কিন্তু তা হাসি নয়, বরং বিকৃত একটা কৌতুক। আমার বন্ধু অর্ণবকে বললাম, তুই আয়নায় নিজের মুখ কখনো অদ্ভুত দেখেছিস? সে হেসে বলল, দোস্ত, রাতে ঘুমাতে যাওয়ার আগে এত হরর সিনেমা দেখিস না। নিজের মুখও ভূত মনে হবে। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে জানতাম এটা মজা নয়। কয়েকদিন পর আমি বুঝতে পারলাম এই অভিব্যক্তি শুধু আয়নার মধ্যে সীমাবদ্ধ নেই। মাঝে মাঝে বন্ধ ঘরে বসে থাকলেও মনে হতো কেউ আমার মুখের পেছনে দাঁড়িয়ে আছে, এক অদ্ভুত উপস্থিতি, যার চোখ নেই, কিন্তু তার দৃষ্টি আমাকে পোড়াচ্ছে। এক রাতে ঘুমের মধ্যে আমি যেন এক স্বপ্নে আটকে গেলাম। স্বপ্নে আমি একটা পুরনো বাড়ির ঘরে ঢুকেছি, দেয়ালে প্রাচীন আয়না। সেই আয়নার মধ্যে আমি একটা মুখ দেখি, সাদা, অস্বাভাবিক টান টান মুখ, চোখের ভেতর লাল রেখা, আর ঠোঁটটা কেবল বলে চলেছে, তুই আমার জায়গা নিয়েছিস, এবার তোর পালা। আমি চিৎকার করে উঠলাম ঘুম থেকে। ঘর্মাক্ত শরীর, মাথায় ঘাম, আর বুকের মধ্যে কেবল একটা শব্দ বাজছে, অভিব্যক্তির অভিশাপ। সেই দিন দুপুরে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। আমার মুখটা ধীরে ধীরে নিজের ইচ্ছেমতো নড়তে শুরু করে, একবার চোখ তুলে তাকাচ্ছে, একবার ঠোঁট মুছড়ে যাচ্ছে, আবার কখনো অদ্ভুত হা করে হাসছে, যা আমি চাইলে করতে পারি না। আমি পাগলের মতো নিজের মুখ ছুঁয়ে দেখলাম, বললাম, থামো, আমি এটা চাইনি। ঠিক তখন আয়নার মধ্যের সেই আমি মুখ খুলে বলল, তুই তো আমাকে জাগিয়ে তুলেছিস, এখন আমাকে মুখটা দে, পুরোটাই। আমি দৌড়ে পালিয়ে এলাম, কিন্তু পালাতে পারিনি, কারণ আয়না তো শুধু দেয়ালে নয়, জানালার কাচ, ফোনের স্ক্রিন, এমনকি জলের মধ্যেও তার ছায়া পড়ে। এবং প্রতিবার আমি দেখেছি সেই মুখ, যেটা আমার নয়। আমার জীবনে তখন কোনো নিয়ম ছিল না, ঘুম ভাঙে রাতের বুকে, চোখে ঘুম নেই, শুধু সেই মুখ, প্রতি আয়নায়, প্রতি ছায়ায়। এক রাতে আমি বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকাতেই দেখি, আয়নার গায়ে কুয়াশার মতো কিছু লেখা ফুটে উঠছে। আমি এখনো সম্পূর্ণ আসিনি। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় দেখলাম, মুখটা আমার মতো হলেও চামড়াটা যেন একটু গলতে শুরু করেছে। চোখের নিচে কালি, ঠোঁটের কোণে রক্ত, মুখের পেশিগুলো যেন টেনে রাখা কারো রশিতে বাঁধা। আমি কেঁপে উঠলাম, আয়নায় হাত দিলাম, কিন্তু আমার ছায়া হাত তুলল না। সেই শুধু দাঁড়িয়ে রইল, মুখে সেই অভিব্যক্তি, আধা হাসি, আধা চিৎকার, আর ভেতরে জমে থাকা এক চাপা ক্রোধ। পরদিন আমার দাদুর পুরনো আলমারি ঘাঁটতে গিয়ে একটা চামড়ার বাঁধানো ডায়েরি পেলাম। ডায়েরির ভেতরে একটা অংশ ছিল যেখানে লেখা, 1896 সাল, আমার ছোট ভাই আয়নায় তার মুখ বদলাতে পারত,
মুখে ভিন্ন মানুষ হয়ে উঠত। ও বলতো আয়নাটা শুধু প্রতিচ্ছবি নয়, এক আত্মার গেটওয়ে। আমি বিশ্বাস করিনি, কিন্তু যেদিন ও আয়নার দিকে তাকিয়ে নিজের চোখ উপড়ে ফেলল, আমি বুঝলাম ওর মুখের পেছনে কেউ ছিল। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। এই পরিবারে কেউ একজন বহু বছর আগেই এই অভিব্যক্তির অভিশাপ বহন করেছিল। আমার মনে হতে লাগলো, আমিও কি সেই একই অভিশপ্ত চক্রে বন্দী? সেই রাতে ঘুমের মধ্যে আমার মুখ যেন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। আমি জেগে দেখলাম আমার মুখ নড়ছে না, চোখও না, শুধু আমার মনের ভেতর চিৎকার করছে কেউ, বারবার বলছে, আমাকে ছাড়ো। সকালবেলা উঠে দেখি আমার মুখের বাদিকটা অবশ। মনে হচ্ছিল কেউ যেন রাতভর আমার চামড়া টেনে রেখেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে বলি, এই আমি নই। আয়নার ভেতরের আমি একটু হেসে বলল, তুই তো নিজেকেই ভুলে গেছিস। এখন আমি তুই। আমি পেছনে ফিরলাম, কিন্তু কেউ নেই। বুক ধড়ফড় করছে। আমার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কি আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখছি? সেই দিন থেকে মুখের আচরণ আরও খারাপ হতে শুরু করে। আমি যখন কিছু বলতে চাই, তখন ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু শব্দ হয় অন্য কিছু, অচেনা ভাষা, কর্কশ স্বর। আমি চিৎকার করতে চাই, কিন্তু আমার গলা ঠোঁটের আজ্ঞাবহ নয়। সন্ধ্যায় অর্ণব এলো বাসায়। আমি সব খুলে বললাম, কিন্তু ও বিশ্বাস করল না, বরং বলল, তোর গলার স্বর কেমন যেন লাগছে আজকাল। আমি আয়নার সামনে গিয়ে বললাম, চলে যা, আমার মুখ ফেরাও। সে তখন আরও বিকৃতভাবে হেসে বলল, মুখ আমি ফেরাবো না, শরীরটাও চাই। রাতে ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার চোয়াল চেপে ধরেছে। আমি নড়তে পারছিলাম না। ধীরে ধীরে চোখ মেলে দেখলাম, ঘরের কোনায় দাঁড়িয়ে একটা ছায়ামূর্তি, যার মুখ নেই, শুধু একটা গর্ত, গভীর কালো গর্ত, যেন সে মুখ খুঁজছে। আমার গলা শুকিয়ে গেল। আমি চোখ বন্ধ করে কাঁপতে থাকলাম। সকালে উঠে দেখি আমার মুখে লাল দাগ, যেন কেউ নখ দিয়ে আছড়ে দিয়েছে। আমি ডায়েরির শেষ পাতাগুলো পড়লাম। সেখানে লেখা ছিল, যদি সেই মুখ আয়নায় দেখা যায়, চোখে চোখ রাখো না। ও সুযোগ খুঁজে তোমার ভেতর ঢুকে পড়বে। অভিব্যক্তি তখন তোমার হবে না, ওর হবে। মুখটা তখন আর তোমার নয়, ওর মুখ হবে। আমার চোখে জল এসে গেল। আমি ধীরে ধীরে জানলাম, আমি হারিয়ে যাচ্ছি। আমার ভেতর থেকে কেউ ধীরে ধীরে আমার জায়গা নিচ্ছে। একদিন সকালে মা বলল, তোর মুখটা আজকাল অদ্ভুত লাগে রে। তুই ঠিক আছিস তো? আমি হেসে বললাম, হ্যাঁ মা, একদম ঠিক আছি। কিন্তু সেটা আমি ছিলাম না। ওই মুহূর্তে আমার ভিতরে একটা হাসি ফুটে উঠল, এক বিকৃত, ঠান্ডা হাসি। আমি বুঝে গেলাম